আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এই বিষয়টা বর্তমান দিনে দাঁড়িয়ে অধিকাংশ মহিলারই একটা বড় সমস্যা। আমরা জানবো পিসিওডি কি আর পিসিওএস কোন অবস্থা। প্রায় 50 থেকে 60% মা বোনেদেরই কিন্তু এই পিসিওডি বা পিসিওএস এর সমস্যা হচ্ছে। পলি কথার অর্থ হলো অনেক বা বহু সংখ্যার। সিস্টিক মানে হচ্ছে সিস্ট বা ছোট ছোট জল ভরা থলি বা আপনি ফোস্কা ভাবতে পারেন। ওভারিয়ান বা ওভারি মানে হচ্ছে ডিম্বাশয়। তাহলে বহু সংখ্যায় ডিম্বাশয়ে যখন ছোট ছোট ফোস্কার মতো সিস্ট দেখা যায় তখন এটাকে বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। আর যখন এই রোগটার কারণে বেশ কিছু লক্ষণ উপসর্গর সমষ্টি দেখা যায় তাকে বলা হয় সিনড্রোম। অর্থাৎ সিনড্রোম মানে অনেকগুলো রোগের লক্ষণ উপসর্গের একত্রিত সমন্বয় বা অনেক রোগের সমষ্টি। বিষয় দুটো একটু গভীরভাবে আমাদের পর্যালোচনা করতে হবে, তার কারণ আজকের দিনে অনেকেই এই বিষয়ে সচেতন নয় এবং সচেতন নয় বলেই পিসিওডি থেকে পিসিওএস হচ্ছে। এই যে বহু সংখ্যায় সিস্ট হওয়া, এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে ইরেগুলার মেনস্ট্রুয়েশন অর্থাৎ অনিয়মিত মাসিক চক্রের একটা কারণ এবং ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের একটা কারণ হয়ে দাঁড়ায়। এখন এই যে পলি অর্থাৎ এই যে বহু সংখ্যায় সিস্ট, এগুলো আসলে কি? এগুলো আর কিছুই না, এগুলো প্যাকেট ভর্তি জলের মতো কিছু ফলিকল। এর মধ্যে ডিম্বকোষ বা এগ সেল থাকে, যেগুলো প্রত্যেক মাসে মাসিকের পর একটা করে ডিম সেখান থেকে ফুটে বের হয়, বের হয়ে ফেলোপিয়ান টিউবে আসে। সে ওয়েট করে স্পার্ম বা শুক্রাণুর জন্য এবং শুক্রাণুর সাথে মিলিত হতে পারলে তার সেখানে একটা জাইগোট তৈরি হয়। পরে সেই জাইগোট মেয়েদের জরায়ুতে প্রতিস্থাপিত হয়, একটা বাচ্চা একটা ভ্রূণ বেড়ে উঠতে থাকে। এটা হলো সিস্টেম। কিন্তু এই যে ফলিকুল গুলোর মধ্যে ডিমগুলো থাকে এগুলো কিন্তু পরিণত ডিম না, অপরিণত ডিম। ঠিক আছে? অপরিণত এগ সেল। এগুলো পরিণত হতে সময় নেয়, এগুলো পরিণত হওয়ার জন্য অনেকগুলো হরমোন ডিপেন্ডেবল। আর এগুলো কখন বেরিয়ে আসে বলুন তো? যখন মেনস্ট্রুয়াল সাইকেলের ঠিক মাঝামাঝি সময়ে এই ডিমগুলোতে পরিস্ফুটন আসে, অর্থাৎ এই ডিমগুলো ম্যাচিওর হয়, এই ডিম্বাশয় থেকে বেরিয়ে ফেলোপিয়ান টিউবের মধ্যে চলে আসে। এই ঘটনাকে আমরা ওভুলেশন বা ডিম্বস্ফোটন বলি। ফলিকুল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাজিং হরমোন, এই দুটো হরমোনের প্রভাবে ডিমটা ডিম্বাশয় থেকে পরিস্ফুট হয়ে বেরিয়ে আসতে পারে। এই প্রক্রিয়াটাকেই বলা হয় ওভুলেশন। কিন্তু সমস্যা হয় তখন যখন এই দুটো হরমোন অর্থাৎ এই ফলিকুল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ এবং এলএইচ বা লিউটিনাইজিং হরমোন, এই দুটো হরমোনের সামঞ্জস্যতার অভাব হয়। তখন ওই ফলিকুলগুলোতে যে ডিম থাকে, এগ সেল থাকে, সেগুলো পূর্ণাঙ্গ আকার লাভ করতে পারে না বা ডিমটা বা ফলিকুল থেকে ডিম ফুটে বের হতে পারে না। এই ফলিকুলগুলো অর্থাৎ যে ফলিকুলগুলোর মধ্যে অপরিণত ডিমগুলো রয়ে গেল, এগুলো বেরোতে না পারার জন্য সেগুলো আস্তে আস্তে সিস্টের আকার ধারণ করে। এখন এটা তো গেল সিস্টের কথা। তো প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো এই যে সিস্ট তৈরি হওয়ার ঠিক আগে ওভুলেশন হওয়ার কথা ছিল, কিন্তু ওভুলেশনটা হলো না। আর এই ওভুলেশনটা না হওয়ার কারণে প্রোজেস্টেরন হরমোনের ঘাটতি হলো। এই প্রোজেস্টেরন হরমোনটাই কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেলের শেষের দিকে গিয়ে মেয়েদের জরায়ুতে যে ডেসিডুয়া থাকে বা গর্ভঝিল্লি থাকে, সেই গর্ভঝিল্লি থেকে ব্লিডিং এর মাধ্যমে বা রক্তপাতের মাধ্যমে বের করে দিয়ে একটা মেনস্ট্রুয়াল সাইকেল সম্পূর্ণ করে এবং পরবর্তী মেনস্ট্রুয়াল সাইকেলের জন্য জরায়ুকে বা ইউটেরাসকে প্রস্তুত করতে থাকে। কিন্তু এক্ষেত্রে কি হলো? সেই মেয়েটি বা সেই মাটির পিরিয়ডসটা পিছিয়ে গেল বা পিরিয়ডসটা মিস হলো বা পিরিয়ডের লেন্থটা বেড়ে গেল এবং বেড়ে গিয়ে যে সময়ে ব্লিডিং হবার কথা বা হরমোনগুলো নিঃসরণ হবার কথা সেই সময়ে না হয়ে পরবর্তীকালে সেই হরমোনগুলো নিঃসরণ হলো এবং ব্লিডিং হলো, যার ফলে
মাসিকটা হলো, বাট অনেক দেরিতে হলো, দেখা গেল 50 দিন, 60 দিন বা 90 দিন পরে গিয়ে তার মাসিক হলো। এবং এত দেরিতে মাসিক হওয়ার জন্য তার প্রচুর ব্লিডিং হলো। মায়েরা তখন ডাক্তারখানায় না গিয়ে এগুলোকে সাধারণ কোনো রোগ ভেবে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খান। কেন? কারণ এই যে অনেকদিন পর ব্লিডিংটা হচ্ছে, এর কারণে প্রচন্ড পেটের যন্ত্রণা হয়। পেটের যন্ত্রণার ওষুধ বলে খেয়ে নিলেন। রক্ত বন্ধের ওষুধও খান অনেক মা বোনেরা। এতক্ষণ যে আমি আলোচনাটা করলাম, এটাকে আমরা বলবো পিসিওডি। তো ব্যাপারটা হয় এরকম যে এই পুরো মাসিক চক্রে 4টে হরমোন কাজ করে। এই 4টে হরমোনের মধ্যে প্রথম হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ, 2 নাম্বার হচ্ছে লিউটিনাইজিং হরমোন বা এলএইচ, 3 নাম্বার হচ্ছে ইস্ট্রোজেন হরমোন এবং 4 নাম্বার প্রোজেস্টেরন হরমোন। একটু আগেই আমরা জানলাম যে এই হরমোনগুলোর অসামঞ্জস্যতার জন্য ওভুলেশন হয় না। এই হরমোনগুলোর অসামঞ্জস্যতার জন্য মেনস্ট্রুয়াল সাইকেল পিছিয়ে যায়। এই হরমোনগুলোর অসামঞ্জস্যতার জন্য মেয়েদের শরীরেও পুরুষালী একটা হরমোন থাকে, যার নাম টেস্টোস্টেরন। অনেকে এটাকে অ্যান্ড্রোজেনও বলে থাকে। প্রথমেই বুঝতে হবে যে পুরুষালী হরমোন হলো টেস্টোস্টেরন আর মেয়েলি হরমোন হলো ইস্ট্রোজেন। মেয়েদের ওভারি হচ্ছে হরমোন তৈরি করার একটা ফ্যাক্টরি, যেখান থেকে ইস্ট্রোজেন হরমোন তৈরি হয়। ওভারির নিয়ম হচ্ছে তাই, সে ইস্ট্রোজেন সিক্রেট করবে। যদি না করে তাহলে সেখান থেকে টেস্টোস্টেরন হরমোন সিক্রেশনটা বেশি হবে। তো যত টেস্টোস্টেরন হরমোন বেরোবে তত আনওয়ান্টেড হেয়ার্স, এই যে নেক হেয়ার্স, ব্রেস্ট হেয়ার্স, অ্যাবডোমিনাল হেয়ার্স, এগুলোর আধিক্য বাড়তে থাকবে, এগুলো বেশি বেশি করে বেরোতে থাকবে। এগুলোর অরিজিন হচ্ছে ওভারি থেকেই। তাই যদি কারো পিসিও থাকে তাহলে তার আনওয়ান্টেড হেয়ার্স এর চান্সটাও বাড়বে। পিরিয়ডস ইরেগুলার হবে, কারণ যে সময় তার ওভুলেশন হওয়ার কথা ছিল সেই সময় তার ওভুলেশন হয়নি, পরে গিয়ে হয়েছে। সুতরাং পিরিয়ডস গেছে ডিলে হয়ে, আর সমস্ত ফলিকল গুলো আটকে পড়ে গেছে এবং এই পুঁথির মালার মতো অ্যাপিয়ারেন্স সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে পলিসিস্টিক ওভারি। এখন এই যে অ্যান্ড্রোজেন বা এই যে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বেড়ে গেল, এর নিঃসরণের মাত্রা বেড়ে গেল, এর ফলে ওভুলেশনে তো বাধার সৃষ্টি হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে মেয়েদের ওভারিতে যে ফলিকল আছে বা যে সিস্ট গুলো তৈরি হয়ে আছে, যেগুলো অপরিণত আছে, পরিণত হতে পারছে না, সেগুলো সংখ্যায় আরো বাড়তে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে এই অ্যান্ড্রোজেন হরমোন বা টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে মেয়েদের মুখে ব্রণ দেখা যায়, অবাঞ্ছিত লোম দেখা যায়, যেটাকে হার্সুটিজম বলা হয় ডাক্তারি ভাষায়। কখনো দাড়িতে, কখনো ব্রেস্টে, কখনো তলপেটে, নাভির চারিপাশে হঠাৎ করে চুল পাতলা হতে শুরু করে বা চুল উঠতে শুরু করে। মেয়েদের মাথার যন্ত্রণা সারতে চায় না। অনেক সময় এই মাথার যন্ত্রণাটা ডায়াগনোসিস করা খুব মুশকিল হয়ে পড়ে। আর একটা হয়, সেটা হচ্ছে দেখবেন মেয়েদের এই ঘাড়ের চারিদিকে, এদিকে এবং এখানে কালো একটা দাগ, লম্বা দাগ তৈরি হয়, যেটাকে ডাক্তারি ভাষায় অ্যাকান্থোসিস নেগ্রিক্যান্স বলা হয়। ইরেগুলার পিরিয়ডস তো আছেই, তার সাথে সাথে ইনফার্টিলিটি দেখা যায় বা বন্ধ্যাত্ব দেখা যায়। অর্থাৎ এই পলিসিস্টিক ওভারির জন্য তার বাচ্চা আসছে না। আমাদের মানব শরীরে প্যানক্রিয়াস বলে একটা অঙ্গ আছে, যেখান থেকে ইনসুলিন নামক একটা হরমোন বের হয়, যে হরমোনটা আমাদের সুগার গুলোকে কন্ট্রোল করে। আমরা যে খাবার খাই, আমরা কার্বোহাইড্রেটস যে খাই, সেগুলো থেকে শক্তি তৈরি করতে সাহায্য করে। আর এই যে সিমটম গুলো আমি বললাম, যেমন হার্সুটিজম, অ্যাকান্থোসিস নেগ্রিগেন্স, ইনফার্টিলিটি, বেশি মোটা হয়ে যাওয়া, এই কারণেই হয়। এই ইনসুলিন রেজিস্ট্যান্সটা ডেভেলপ করে বলে হয়। তার কারণ ইনসুলিন সবসময় চেষ্টা করে যে সুগারটাকে কন্ট্রোল করতে, কিন্তু বহুদিন ধরে, অনেক দিন ধরে আমার মা বোনেরা অনেক কার্বোহাইড্রেট যুক্ত খাবার, অনেক শর্করা জাতীয় খাদ্য খেয়ে ফেলেন, যার ফলে একটা সময় গিয়ে সে আর কোষের ভিতরে ঢুকে শক্তি তৈরি করতে পারে না এবং সে আস্তে আস্তে সেই মহিলাটি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের দিকে এগিয়ে যায়। অর্থাৎ আগামী দিনে সেই মহিলার টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ এই ধরনের রোগ হতে পারে। তাই এই রোগটাকে বলা হয় পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম।
এই এতগুলো রোগ হয় বলে এর নাম সিনড্রোম। তো আরো কিছু ব্যাপার আছে, শুধু এখানেই শেষ না। ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করার জন্য সে ওবেস হয়ে যায়, মোটা হয়ে যায়, এবং সে মোটা হয়ে যাওয়ার জন্য তার স্লিপ অ্যাপনিয়া হয়, যেটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হয়, ঘুমের ব্যাঘাত হয়, সে নাক ডাকে রাত্রিবেলা। আগামী দিনে এই নাক ডাকার কারণে তার ব্রেন ডেথ হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, অনেক কিছু হতে পারে। স্লিপ অ্যাপনিয়া নিয়েও একটা ভিডিও আমার করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো। আর এই ওবেসিটির ওপরে বা এই মোটা হওয়ার উপরে যদি কোনো কন্ট্রোল মহিলাদের না থাকে, তাহলে আগামী দিনে কোনো রিপ্রোডাক্টিভ ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার হয়ে যেতে পারে। আর এই সিনড্রোমটাকে বলা হয় এক্স এক্স সিনড্রোম, অর্থাৎ এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থেকে আস্তে আস্তে মহিলারা আরো বড় সিনড্রোমের দিকে এগিয়ে যান, যাকে বলা হয় এক্স এক্স সিনড্রোম। রোগটাকে ডায়াগনোসিস করতে গেলে ডাক্তারবাবুরা আল্ট্রাসোনোগ্রাফি করেন। এই অনিয়মিত মাসিক, যেটা 2 মাস 3 মাস ডিলে হয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, এটাকে 1 নাম্বার যদি ধরি। 2 নাম্বার হচ্ছে হার্সুটিজম বা অবাঞ্ছিত লোম, এবং 3 নম্বর অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে দৃশ্যমান পিসিও বা পলিসিস্টিক ওভারি। এই তিনটের যে কোনো দুটো থাকে তাহলে আমরা ডায়াগনোসিস করি যে হয়তো মহিলাটির পিসিও বা পলিসিস্টিক ওভারি আছে। এছাড়াও কিছু ব্লাড টেস্ট করতে হয়। ব্লাডের মধ্যে এফএসএইচ, এলএইচ এবং অ্যামাইলেজ, এএমএইচ, এগুলোর পরিমাণ ঠিকঠাক আছে কিনা, ভারসাম্য ঠিকঠাক আছে কিনা এটাও দেখা হয়। এবং ব্লাড টেস্টে অতি অবশ্যই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা থাইরয়েডের কোনো সমস্যা আছে কিনা দেখা হয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন এই আল্ট্রাসাউন্ড রিপোর্টের একটা ব্যাপার আছে, যদি এটা ট্রান্স অ্যাবডোমিনাল হয়, অর্থাৎ পেটের ওপর দিয়ে হয়, সেক্ষেত্রে দেখতে হয় যে ওভারিয়ান ভলিউমগুলো ঠিক কেমন। মানে যে লেফট ওভারি এবং রাইট ওভারি এর সাইজটা যদি 10 cc থাকে বা 10 cc বেশি থাকে, সেগুলোকে আমরা বাল্কি ওভারি বলি বা মোটা ওভারি বলা হয়। আর যদি ট্রান্স ভেজাইনাল হয়, সেক্ষেত্রে কিন্তু ফলিকলগুলো পরিষ্কার দেখা যায়। ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড রিপোর্টে যদি ফলিকলগুলোর সাইজ 2 থেকে 9 মধ্যে হয় এবং নাম্বার অফ ফলিকল যদি 10 বা 12 বেশি থাকে, তবেই তাকে আমরা পলিসিস্টিক ওভারি বলবো। আর যদি অ্যাবডোমিনাল স্ক্যান করা হয়, তাহলে কিন্তু এই ফলিকলগুলো তো দেখাই যায় না। তখন ওই ওভারির ভলিউমটা দেখে নির্ণয় করতে হয় যে যেই ভলিউমগুলো 10 cc বেশি হয়ে গেছে কিনা, তাহলে তখন তাকে আমরা পিসিও বলবো। হ্যাঁ, আমরা অবশ্যই এর সমাধানের দিকে আসব বা সমাধানের বিষয়ে আলোচনা করব, কিন্তু তার আগে একটা প্রশ্ন আসে, কেন কেন হয় এমনটা? সত্যি তো, কেন হয়? শুধুই কি মহিলাদের খাওয়ার কারণে হয়? অত্যধিক খাওয়া, রোগা মেয়েদের কি হয় না? হ্যাঁ, হয়তো রোগা মেয়েদেরও কিন্তু পিসিওএস হয়, পিসিওডি হয়। তাহলে মূল কারণ কি? যে রোগা তার তো তাহলে পিসিওএস বা পিসিওডি হবার কথা নয়, তাও তো হচ্ছে। দেখুন, সঠিক কারণ এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি, তবে জিনগত কোনো কারণ থাকলেও থাকতে পারে, পরিবেশগত কোনো কারণ থাকলেও থাকতে পারে। আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত বিষাক্ত জীবন যাপনের দিকে আরো 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 বেশি করে এগিয়ে যাচ্ছি। কেন? কারণ আমরা যা খাবার খাচ্ছি সেগুলো যে চাষের ফসল, সেখানে প্রচুর পরিমাণে রাসায়নিক এবং কীটনাশক ব্যবহার হচ্ছে। আমাদের পরিবেশ দূষণ হচ্ছে প্রচুর পরিমাণে, যার ফলে কিন্তু আমরা যা খাচ্ছি সবেতেই প্রায় বিষাক্ত জিনিস খাচ্ছি। আমরা আস্তে আস্তে কিন্তু মৃত্যুর দিকে প্রত্যেকেই এগিয়ে চলেছি। তাই আমাদের উচিত এই কীটনাশক এবং রাসায়নিক বন্ধ করে অর্গানিক উপায়ে যদি চাষ করা যায়, যদি বিজ্ঞানীরা এই বিষয়টা নিয়ে আরো বেশি ভাবেন, আরো বেশি কৃষকদের মধ্যে এই সচেতনতা গড়ে তুলতে পারেন, সরকার যদি এগিয়ে আসেন, তাহলে হয়তো আমাদের জীবনগুলো এতটা সংকটাপন্ন হবে না। তো এই পিসিওডি বা পিসিওএসও কিন্তু এই ধরনের অজানা কিছু কারণের জন্য হতে পারে। আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে কোনো মহিলা যদি ধূমপান করেন, যদি অ্যালকোহল পান করেন, মদ খান দীর্ঘদিন ধরে, তাহলে তার পলিসিস্টিক ওভারি
বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ডিজিজ হতে পারে। আবার যদি কোনো মহিলা অত্যধিক স্ট্রেস নিয়ে ফেলেন জীবনে বা মানসিক অবসাদে ভুগতে থাকেন, তাহলেও কিন্তু তার পলিসিস্টিক ওভারি হতে পারে। এখন প্রশ্ন হলো এটা যে ভালো থাকবো কি করে? এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আমরা ভালো রাখবো কি করে? একটি একটি এবং একটি কথা, ওজন কমান, ওজন কমান, ওজন কমান। কোনো রকম ওষুধে কিন্তু এই রোগ ভালো হয় না। হ্যাঁ, যাদের হয়ে গেছে তাদেরকে অবশ্যই ডাক্তারবাবুরা হরমোনাল ট্রিটমেন্ট দেন, অনেক সময় নন হরমোনাল ট্রিটমেন্টও দেন। এর একটাই অস্ত্র আপনার হাতে আছে, আপনিই পারেন এই রোগটাকে নির্মূল করতে, সেটা হচ্ছে ওয়েট রিডাকশন অ্যান্ড ওয়েট রিডাকশন। তাই আমরা বলি আপনার মেয়েটার দিকে নজর দিন। মেয়েটার বয়স 12 বছর হয়েছে, এখন থেকে নজর দিন যাতে করে মেয়েটার এখন থেকে ভালো খাদ্যাভ্যাস গড়ে ওঠে। মেয়েটা এখন থেকে এক্সারসাইজের দিকে তার মনোনিবেশ করতে পারে। এক্সারসাইজ কি করবেন? দৌড়ান, যদি দৌড়াতে না পারেন হাঁটুন, 12 মিনিটে 1 কিলোমিটার হাঁটুন, গা দিয়ে ঘাম ঝরিয়ে ফেলুন, একটু হাঁপিয়ে যান, প্রত্যেক দিন করুন। যদি সেটাও সম্ভব না হয়, ঘরে দরজা বন্ধ করে মিউজিক চালিয়ে উদ্যম ড্যান্স করুন। হ্যাঁ, গা দিয়ে ঘাম ঝরিয়ে ফেলুন আর হাঁপিয়ে যান। প্রত্যেক দিন একটা রেগুলারিটি মেনটেন করুন, সুষম খাদ্য গ্রহণ করুন। সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে গেলে কার্বোহাইড্রেট যুক্ত খাবারগুলোকে আমাদের পুরোপুরি জীবনের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। কার্বোহাইড্রেট যুক্ত খাবার বলতে প্রধানত চাল গম জাতীয় খাবার, এতে বেশি কার্বোহাইড্রেট থাকে। যেমন ধরুন ভাত, রুটি, পরোটা, লুচি, ফুচকা, ম্যাগি, নুডলস, পাস্তা, চাউমিন, এই ধরনের খাবারগুলো পুরোপুরি ছেড়ে দিন। তাহলে সঠিক খাদ্যাভ্যাস গড়ে উঠবে। তার বদলে আপনি খাবেন কি? আপনি দুপুরবেলা ভাতের জায়গায় বেশি করে সবজি খান, সবুজ শাকসবজি খান, ডাল খান, একটা করে ডিম সেদ্ধ, মাছ অথবা মাংস। মাংস অবশ্যই খাসির মাংস, গরুর মাংস, শুয়োরের মাংস, এগুলো চলবে না। এতে প্রচুর পরিমাণে ইনভিজিবল ফ্যাট থাকে, যেগুলো কিন্তু ওবেসিটির একটা কারণ হতে পারে। মুরগির মাংস খেতে পারেন। আপনার ওয়েটটাকে কন্ট্রোলে রাখবেন। এটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার ওয়েটটা কন্ট্রোল আছে? এর একটা ইন্ডেক্স আছে যেটাকে আমরা বিএমআই বলি, অর্থাৎ বেসাল মেটাবলিক ইন্ডেক্স। তো এই বিএমআইটা, এটাকে আমরা ক্যালকুলেট করি এইভাবে, আপনার উচ্চতা ইন্টু মিটার স্কোয়ার, অর্থাৎ আপনার উচ্চতাকে মিটারে এনে তাকে স্কোয়ার করে তাকে আপনি আপনার ওজন দিয়ে ভাগ করে, তাহলে যেটা আসবে সেটাই হলো আপনার বিএমআই। এখন এই বিএমআই যদি 25 অবধি থাকে তাহলে সেটা নর্মাল, 25-এর ওপরে উঠে গেলে সেটাকে আমরা ওভারওয়েট বলি, 30-এর ওপরে উঠে গেলে আমরা তাকে ওবেসিটি বলবো। তাহলে কখনোই আপনি আপনার বিএমআই 25-এর ওপরে উঠতে দেবেন না বা দেওয়া উচিত হবে না। তাই নিজের ওয়েট, নিজের বিএমআই যদি আপনার ঠিক থাকে তাহলে কখনোই আপনার এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা হবে না। আর যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম না হয় তাহলে সেই মেয়েটির খুব ভালোভাবে পিরিয়ডস হবে, সেই মেয়েটির কখনোই ইনফার্টিলিটি হবে না, খুব সুন্দরভাবে তার বাচ্চা আসবে, সেই মেয়েটির কখনোই কোথাও আনওয়ান্টেড হেয়ার্স বা হার্সুটিজম হবে না, সেই মেয়েটির কখনো একান্থোসিস নেগ্রিক্যান্স হবে না। তাহলে এখান থেকে সামহাপ আমরা এটাই বললাম যে যদি আপনার বিএমআই এবং আপনার ওজনকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন, আপনার ওবেসিটিকে আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে এই পিসিওডি বা পিসিওএস রোগকে আপনি প্রতিরোধ করতে পারবেন, যেটা কখনোই কোনো ওষুধ দিয়ে সম্ভব নয়, কোনো হরমোন দিয়েই সম্ভব নয়, কোনো কিছু দিয়েই সম্ভব নয়। এই ট্রিটমেন্ট পুরোপুরি আপনার নিজের হাতে। আপনি যত নিজেকে ঠিক রাখতে পারবেন, আপনার মনকে ঠিক রাখতে পারবেন, তত আপনি পিসিও থেকে দূরে থাকতে পারবেন। আশা করছি আজকের ডিসকাশন আপনাদের ভালো লেগেছে। পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।